যে কোনো ঢালাইয়ের পূর্বে ইটের সোলিং করা বাধ্যতামূলক। যেমনটা ভিত্তি মজবুত না হলে যে কোনো সময় ভেঙে যেতে পারে বা ক্র্যাক করতে পারে। ছাদে শাটারিং করার সময় আমরা 1 ফিট পর পর বা 2 ফুট পর পর বাঁশের সাপোর্টিং দিই এবং কাঠের সাপোর্ট দেই, তার উপরে আমরা প্লেন শিট দেই, এর উপর পলিথিন দিয়ে আমরা রড বাইন্ডিং করে থাকি। সেই ছাদের শাটারিং যদি মজবুত না হয়, তেমনি যেমন ঢালাইয়ের সময় সেটা ক্র্যাক করতে পারে বা ভেঙে যেতে পারে। এত লেভারের, মিস্ত্রির লোড এবং কংক্রিটের নিজস্ব একটি লোড, এজন্য আমরা যেমন শাটারিং বা ফর্ম ওয়ার্ককে মজবুত করি। আবার ট্রাই বিম ঢালাই করার সময় আমরা ইটের সোলিং 10 ইঞ্চি দেই এবং সিসি দেই। কেন দেই? আমি পূর্বে এক ভিডিওতে বলছিলাম যে যে কোনো ট্রাই বিম নিচ থেকেও লোড প্রয়োগ করে এবং উপর থেকেও লোড প্রয়োগ করে থাকে। তাই আমরা টাই বিমকে 10 ইঞ্চি গাঁথনির উপরে সেই টাই বিমটাকে করতে হয় এবং টাই বিম করার পূর্বে সেই সোলিং যে করতে হয় ইটে 10 ইঞ্চি এবং ভালোভাবে ধর্মুস করতে হয়। এবার আসুন কলাম ঢালাই। শাটারিং শক্ত না হলে কলাম বাঁকা হবে এবং সোজা করতে কখনোই পারবেন না। তেমনি ছাদ ঢালাই, গেট বিম, টাই বিম, কলাম, যে কোনো সারফেস ঢালাই করতে হলে আমাদের কি করতে হবে? সেই শাটারিং শক্ত বা মজবুত করতে হবে, মানে ফর্ম ওয়ার্কটাকে মজবুত করতে হবে। তারপরে সেই সারফেসটাকে সেই রকম একটা আকৃতি চলে আসবে, আমরা যেমন আকৃতি চাচ্ছি যে কোনো আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে। তো ভাই, আমি বলছি কেন এসব কথা? বলার কারণ হচ্ছে যে আপনারা দেখছেন যে আমার ভিডিওতে যে ইনি শুধু ধর্মুস করছে, ফ্লোরে ধর্মুস করে পলিথিন দিয়ে এর উপরে ঢালাই করছে, ফ্লোর ঢালাই করছে। এটা কি আসলে সঠিক? আপনি এতে নিচের সারফেসটা শক্ত করলেন না। এখন বালিটা ধর্মুস করেছেন, ঠিক আছে, ভালোভাবে ধর্মুস করেছেন, কিন্তু এটা যে কোনো সময় দেবে যেতে পারে, অবশ্যই দেবে যাবে এবং এরপরে সেই আপনার ফ্লোরে ফাটল সৃষ্টি হবে। এত বড় একটা ফ্লোর ঢালাই করবেন, আপনি নিচে সোলিং করবেন না, শুধু সেই বালিটা ধর্মুস করেই ঢালাই করবেন। আমার এই সাইটে আমি বারবার বলছিলাম মালিককে যে আপনি আপনি রড দিতে পারেন, আপনি 12 মিলি রডগুলো 10 ইঞ্চি পর পর দেন সেন্টার টু সেন্টার, বা 8 মিলি রডগুলো 7 ইঞ্চি পর পর দেন সেন্টার টু সেন্টার, ইটে সোলিং করেন। তো উনি বলছে যে আমি 4 ইঞ্চি ঢালাই দেবো, পলিথিনের উপরে উনি 4 ইঞ্চি ঢালাই দেবে। দেখেন, একটু খরচ করলো, আর একটু খরচ করলেই তার কিন্তু সেই যে সারফেসটা, তার যে ফ্লোরটা অনেকটা কিন্তু মজবুত হয়ে আসতেছে, পরবর্তীতে ক্র্যাক করার বা ফাটল হওয়ার সম্ভাবনা অনেকটা রোধ পাচ্ছে। এসব বুঝতেছে না, এসব কারা বুঝে না? এসব গ্রামে বুঝে না। আমরা গ্রামে যখন কাজ করি বা গ্রামের মালিকদের এসব বোঝাতে পারি না। কেন তারা এটা মানে না? কারণ তাদের মাথার মধ্যে বা তাদের ধারণার মধ্যে এটা চলে আসে যে আমি মাথার উপরে একটা ছাদ করছি, সেরকমভাবেই ফের আবার ফ্লোরে এরকম করব। এটা তো আমার একটা বিল্ডিংয়ের, আমার একতলা বিল্ডিংয়ের 2টা ছাদ হয়ে যাচ্ছে, কেন এত টাকা খরচ করব আমি? আবার অনেকে কি করে, ইটের সোলিং দিয়েছে, ঢালাই করছে, কিন্তু রড দিচ্ছে না। এই যে বিষয়গুলো, আপনি খরচ করছেন, আর একটু খরচটা করুন না কেন? আপনি আরেকটু খরচটা করলেই আপনার সেই সারফেসটা, সেই আপনার কংক্রিটটা আপনার দীর্ঘস্থায়ী হচ্ছে, মজবুত হচ্ছে। মাটি বলে তাকে হেলাফেলা করবেন, হ্যাঁ, ইটের সোলিং করবেন না। এবং ইটিং সোলিং করা গুরুত্বপূর্ণ অপরিসীম, এটা আমি বলতে পারি যে গুরুত্বপূর্ণ অপরিসীম ইটের সোলিং করা। এবার আরেকটা বিষয় নিয়ে আমি বলি, যেহেতু ভিডিওটা আপনারা দেখছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনার মাথায় আসবে। আপনি যদি বাড়িও বানাতে চান, আপনার এখান থেকে ধারণা আসবে, বা আপনি যদি করেও ফেলেন তাহলে আপনার ভুলটা চোখে ফেলবে যে মিস্ত্রিরা কেন এটা বললো না। কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি সবসময় চেষ্টা করি যে যেন মালিক মিস্ত্রির তার যে ভুলগুলো চোখে পড়ে, ছোট ছোট ভুল, কিন্তু প্রতিটা ভুলেই ছোট, কিন্তু সেটা পরবর্তীতে বিশাল আকার ধারণ করে ফেলে আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো গ্রামে যেহেতু 2-3 তলা, 1 তলা বাড়ি হয়ে থাকে, এবং গ্রামের মানুষের ধারণা যে ইটের সোলিংও করব, হ্যাঁ, সেটা আবার তাতে রডও দেব, এটা তারা ভাবতে পারছে। তাতে আবার রড দেওয়ার কী দরকার? তাই আপনার যেটা উচিত হবে, আপনার যেটা সমাধান হবে, যে আপনি ধর্মুস করলেন, অবশ্যই রাবিশ বালি দিয়ে করবেন ধর্মুস। করার পরে সেখানে সেটা জায়গাটাকে সমতল করবেন, সমতল করে ইটের সোলিং করবেন। ইটের সোলিং করে আমার মতো দেখছেন যে তারপরে বালি দেবেন।
বালি দিয়ে সেই ফাঁকা জায়গাগুলোকে ভরাট করবেন। ইটের যে ফাঁকা জায়গাটা সেটা বালি দিয়ে ভরাট করলেন। এরপরে ক্লিয়ার কভার রেখে, অবশ্যই ক্লিয়ার কভার যদি কখনও না করেন তাহলে রড দেওয়া না দেওয়া একই কথা। আপনি যদি ক্লিয়ার কভার না রাখেন, কারণ ইটের উপরে যদি আপনি রড বিছায় কাজ করেন, এটা আপনার ক্র্যাক করবে ভবিষ্যতে, বা আপনার একটি রড, ইট তো পঞ্চের মতো, আপনার সেই নিচ থেকে ড্যামটা উঠিয়ে বা ঠান্ডা পানি নিচ থেকে উঠিয়ে আপনার রডটাকে আস্তে আস্তে মরিচা, আমরা জানি যে বাতাসে সংস্পর্শে এসে বা পানির সংস্পর্শে এসে রডটা মরিচা ধরা সৃষ্টি করবে। আস্তে আস্তে দেখবেন যে আপনার সকল ফ্লোরটি মরিচা ধরে ফেলবে। তবে এই ফাটলের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে, সেই ইটের উপরে ক্লিয়ার কভার, পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতে হবে। 3 ইঞ্চি রাখেন ক্লিয়ার কভার। 3 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে ব্লকের উপরে আপনি সেই রডগুলো বাইন্ডিং করবেন এবং তার উপরে আপনি ঢালাই করেন। এখন আপনি ঢালাই করবেন, অনেকেই আবার কি করে, সেই ইটের সোলিংয়ের উপরে 1.5 ইঞ্চি ঢালাই দেয় বা 2.5 ইঞ্চি ঢালাই দেয়। এই যে ঢালাইটা কম দিয়ে দেয়। আমার তো ফ্লোর মজবুত হয়ে গেছে। আসলে ভাই না, মজবুত হয়নি আপনার ফ্লোর। এর জন্য আপনাকে একদম সর্বনিম্ন যে ইঞ্জিনিয়ারিংয়ের যে আমাদের যে বিষয় আছে, যে কোনো আপনি ছাদ হোক স্ল্যাব ঢালাই করার ক্ষেত্রে আপনাকে 3 ইঞ্চি থেকে শুরু করতে হবে। তো স্ল্যাবের ক্ষেত্রে তো 3.5 ইঞ্চি। তো আপনার ক্ষেত্রে আমি যেহেতু ফ্লোর ঢালাই করছেন, তো অবশ্যই আপনাকে 3 ইঞ্চি ঢালাই করতে হবে, কম ঢালাই দিলে হবে না। তাহলে সর্বশেষ কথা দাঁড়ালো যে আপনি পলিথিনের উপরে কখনো এরকমভাবে ঢালাই করবেন না, বা ইটের সোলিংয়ের উপরে রড না দিয়ে কখনো ঢালাই করবেন না। তারপরে 3য় নাম্বার টপিক হচ্ছে যে আপনি সবই করতে চাচ্ছেন, আপনি ক্লিয়ার কভার ঠিক রাখলেন না, তাহলে কিন্তু আপনার মানে রড দেওয়া না দেওয়া, এই যে 2 বিষয় বললাম, যে পলিথিনের উপর ঢালাই করা, ইটের সোলিংয়ের উপর ঢালাই করা, একই সমান হয়ে যাবে যদি আপনি সেই ক্লিয়ার কভারটি না রাখেন আপনার রডের ক্ষেত্রে। কারণ ক্লিয়ার কভার একটি আরসিসি সার্ভিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা এই পর্যন্ত।